আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাসে আজ থেকে আমরা মোটামুটি ষষ্ঠ অধ্যায় শুরু করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার তৌফিকে আমরা সেই প্রথম অধ্যায় থেকে শুরু করে ধীরে ধীরে একটি একটি করে প্রত্যেকটি টপিকস নিয়ে আলোচনা করছিলাম। প্রথম অধ্যায় আমরা দুটি ক্লাসের মাধ্যমে সম্পন্ন করেছি, পরে দ্বিতীয় অধ্যায় আমরা আহ, অর্থায়ন সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম। তৃতীয় অধ্যায়ে আমরা অর্থায়নের বিভিন্ন বিষয় অর্থাৎ ফিন্যান্স এবং ব্যাংকিং এর কিছু কাজ আছে এবং আমরা শেয়ার বন্ড এবং ডিবেঞ্চার সম্পর্কে শিখেছিলাম। চতুর্থ অধ্যায়ে আমরা কিভাবে অর্থায়নের ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয় করব এবং তার উপর ভিত্তি করে আমাদের ব্যবসায়িক সিদ্ধান্তগুলো কি হবে এই বিষয় সম্পর্কে জেনেছিলাম। পরবর্তীতে যখন আমরা পঞ্চম অধ্যায়ে এসেছিলাম, পঞ্চম অধ্যায়ে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা মূলত যে ঝুঁকিগুলো আছে তা পরিমাপ করবো, অর্থাৎ যে কোনো ব্যবসায় কিভাবে আমরা ঝুঁকিকে দেখব এবং এই ঝুঁকির উপর ভিত্তি করে আমাদের ব্যবসায়িক সিদ্ধান্তগুলো কিরূপ হবে এবং এই ব্যবসায়িক সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা কোন কোন পদ্ধতিগুলোকে অবলম্বন করতে পারবো এই বিষয় সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনেছিলাম। আশা করি ক্লাসগুলো তোমরা সম্পূর্ণ দেখেছো এবং কিভাবে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব এবং গড় মুনাফার হার এবং আদর্শ বিচ্যুতির উপর ভিত্তি করে আমাদের ব্যবসায়িক সিদ্ধান্তগুলো কি হবে এই বিষয় সম্পর্কে কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছিলাম। তো তোমরা যারা আজকে নতুন এসেছো তারা যদি এই সম্পর্কে বুঝে না থাকো, শিখে না থাকো বা জেনে না থাকো, তাই তোমাদেরকে আমি রিকমেন্ড করছি তোমরা আমার আগের ক্লাসগুলো দেখো। কারণ আগের 4টি ক্লাস বা 6টি ক্লাস আমি বিস্তারিতভাবে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কি কি তফাৎ আছে এবং এই ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে তফাৎটা কিভাবে আমাদের কাজ করে এবং এটা কিভাবে কনজিউমারদের পক্ষে এবং বিজনেসম্যানদের বিপক্ষে কাজ করে এবং এই ঝুঁকিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে এটাকে এক্সপ্লয়েট করা যায় এবং নিজের সুবিধা মতো এটাকে ব্যবহার করা যায়, এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে অনেক ডিটেলসে শিখেছিলাম, জেনেছিলাম। তো সকল বিষয়গুলো তোমরা জেনে নিতে পারো, শিখে নিতে পারো, ঠিক আছে? এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো পরবর্তীতে আজকের ক্লাসে আমরা যা শিখবো বা এই অধ্যায়ের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হলো ক্যাপিটাল বাজেটিং। বাজেটিং মানে হলো যে কোনো প্রকার অর্থায়ন বা যে কোনো একটা মূল্যকে, অর্থাৎ যে কোনো প্রকার মূল্যকে আমরা যদি নিজেদের চাহিদা মোতাবেক স্বল্প সম্পদকে যখন অসীম চাহিদার মাঝখানে একটা ব্যালেন্স নির্ণয় করবো, একটা সুন্দর সমন্বয় করতে পারবো, এটাকে মূলত বাজেট বলা হয়। বাজেট বলতে তোমাদেরকে সবচেয়ে সহজ যদি আমি একটা উদাহরণ দিই মূলধন বাজেট বা বাজেট সম্পর্কে, আমাদের বাসায় প্রতিটা ঘরে ঘরে, আমরা তো মিডল ক্লাস, ম্যাক্সিমাম বাংলাদেশের হলো মিডল ক্লাস ফ্যামিলির পরিবার। তো আমরা প্রতি বছর দেখবা যে আমাদের বাবা অথবা বাবা মা একসাথে বসে একটা মাসিক বাজারের লিস্ট করে। একটা আছে সাপ্তাহিক বাজার, অর্থাৎ প্রতি সপ্তাহে এই কটা জিনিস লাগে, একটা আছে মাসিক বাজার, একটা আছে দৈনিক বাজার। তো দৈনিক কি করা লাগে এটা তেমন একটা হিসাব করে না, কিন্তু মাসিক একটা বাজার আছে, যেমন চালের বস্তা আছে, তারপরে হলো ডাল আছে, তেল আছে, যে এক মাসে কতটুক তেল লাগে, এরকম অনেক কিছু আছে কিনে। তো কতটুক টাকার মধ্যে কতটুক জিনিস কিনবো এই জিনিসটা একটা লিস্ট করা হয়, রাইট? সো এই লিস্টটাকেই মূলত বলা হয় কি বাজেট। অর্থাৎ আমাদের নির্দিষ্ট সম্পদকে ব্যবহার করে কিভাবে আমাদের অসীম চাহিদাকে একটি অসীম চাহিদার মধ্যে সমন্বয় সাধন করা হবে, এটাই হলো মূলত আমাদের বাজেট, ঠিক আছে? এটাই হলো আমাদের প্রাক্কলন। সো এই প্রাক্কলনটাকে আমরা কিভাবে আমাদের ইনভেস্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো, এটা হলো আজকের মূল প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করব, কোন জায়গায় ইনভেস্ট করলে ভালো হবে, কত টাকা পাবো, এটা তো আমরা জেনেছিলাম টাইম ভ্যালু অফ মানিতে, রাইট? পরবর্তীতে যখন আমরা জেনেছি যে বিভিন্ন পলিসি অথবা বিভিন্ন প্রজেক্টের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য হবে, কোনটাতে ইনভেস্ট বজায় রাখাটা আমাদের জন্য ভালো হবে, এটা আমরা জেনেছিলাম রিস্ক অ্যান্ড রিটার্ন, রাইট? সো রিস্ক অ্যান্ড রিটার্নে জানার পরে এখন আমাদের জানতে হবে যে এই যে আমি ইনভেস্টটা করলাম, এই যে আমি বিনিয়োগটা করলাম, এই ইনভেস্টটা আমাদের কতটুক সময়ের মধ্যে প্রফিটটা জেনারেট করতে পারবে, অথবা আমার মেইন ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটালটাকে কতক্ষণের মধ্যে আমাকে জেনারেট করে গ্যাদার করে আমার কাছে পৌঁছে দিতে পারবে, কতটুক সময় এর বিপরীতে লাগবে। এবং ওই যে আমরা শিখেছিলাম মুনাফার হার নির্ণয়, যে আমরা যখন রিস্ক অ্যান্ড রিটার্ন করেছি তখন মুনাফার হার দেখেছিলাম, গড় মুনাফার হার দেখেছিলাম, এটা কিভাবে বের করব, এটা এই সকল বিষয়গুলো আজকে আমরা এই অধ্যায়ের মধ্যে জানবো।
তো এত সকল বিষয়ের মধ্যে আজকে আমরা মূলত মূলধন প্রাক্কলন এবং মূলধন প্রাক্কলনটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং এই মূলধন প্রাক্কলন বের করার সময় আমাদের কোন কোন জিনিসগুলোকে বিবেচনা করতে হয় এই বিষয় সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। ক্লাসটি খুবই মজার হবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, বাট জানার আগে শিখার আগে আমি সবসময় যারা নতুন এসেছো তাদেরকে স্বাগতম জানাই, রাইট? তো যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসেছো এবং আমাদের চ্যানেলটিকে নতুন জয়েন করেছো, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে জয়েন করার জন্য, ধন্যবাদ আমাদের ক্লাসে আসার জন্য। তোমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী বাসায় প্রিপারেশন নিবে, বাসায় ভালোভাবে পড়বে। তাই প্রথম বেঞ্চে তোমাদের আসনটি গ্রহণ করে নাও এবং খুবই ক্লিয়ার মাইন্ড নিয়ে আমাদের ক্লাসগুলো করবে। আমাদের ক্লাসগুলো দেখে তোমরা প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে পারবে এবং নতুন কিছু শেখার সাথে সাথে তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। কারণ নতুন টপিকস নিয়ে আলোচনা করার সাথে সাথে আমরা তোমাদের সিলেবাস এবং টেক্সট বুকে আমাদের প্রজেক্টের অন্তর্ভুক্ত করি, যাতে করে নতুন কিছু শিখবে এবং সাথে সাথে তোমাদের টেক্সট বুক এবং সিলেবাসটা কভার হতে থাকে, কমপ্লিট হতে থাকে। এবং যখনই আমরা কোনো টপিক সম্পর্কে আলোচনা করি তখন শুধুমাত্র যে তোমাদের টেক্সট বুকের লেখায় আবদ্ধ থাকে বিষয়টা এরকম নয়, আমরা কিন্তু এর সাথে সাথে বাহ্যিক অনেক বিষয় নিয়ে আলোচনা করি, যাতে করে নতুন কিছু শিক্ষার সাথে সাথে তোমরা সহজে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এবং ওই শিক্ষাটাকে বাহ্যিক জীবনেও কাজে লাগাতে পারো। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে, আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত করবে এবং সকলকে শেয়ার করে দিবে যে লেখাপড়া অনলাইন নামে একটি চ্যানেল আছে যেখানে ফ্রি অফ কস্ট এডুকেশনাল ভিডিওগুলো প্রোভাইড করা হয়। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো এবং সেই অনুযায়ী বাসায় পড়াশোনা করছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটিকে জয়েন করার জন্য। তোমরা আমাদের পরিবারের এক সদস্য, তো অবশ্যই তোমাদের প্রতি আমাদের অনুরোধ রইল যে আমাদেরকে জানাবে যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো না মন্দ, কি কি পরিবর্তন আনা দরকার, কি কি পরিবর্তন করা দরকার, যাতে করে আমরা তোমাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারি এবং সেই অনুযায়ী আরো ভালো কাজ করতে পারি। ঠিক আছে, সো আজকের মূল ক্লাসে চলে আসি। আগে তোমাদের টেক্সট বুকের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তারপরে এই নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। যেমন দেখো এখানে দেওয়া আছে 3 বন্ধু রহিম, করিম ও শঙ্কর। ঠিক আছে, যেমন আমার নাম করিম, এখানে আমার নামও দেওয়া আছে। রহিম, করিম ও শঙ্কর আলাদা আলাদা ব্যবসা করে। কিছুদিন ধরে রহিম তার মুদির দোকানের জন্য একটি ফ্রিজ কেনার চিন্তা ভাবনা করছে। 6 মাস পূর্বে করিম একটি সেলাই মেশিন দিয়ে তার দর্জির ব্যবসা শুরু করে অতিরিক্ত চাহিদার কথা চিন্তা করে বর্তমানে তিনি আরেকটি সেলাই মেশিন কেনার সিদ্ধান্ত নিলেন। অন্যদিকে শঙ্কর একটি আধুনিক সেলুন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র অর্থাৎ হুইলচেয়ার ও চুল কাটার মেশিন কেনার চিন্তা করছে। এখানে মুদির দোকানের ফ্রিজ, দর্জির ব্যবসার সেলাই মেশিন এবং সেলুনের হুইলচেয়ার এবং চুল কাটার মেশিন কেনার সিদ্ধান্ত এক একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্য কতটুকু লাভজনক হবে বা আদৌ লাভজনক হবে কিনা সেজন্য কিন্তু ফিন্যান্সের একটি মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজন। মূলধন বাজেটিং এরূপ একটি মূল্যায়ন প্রক্রিয়া। এক্ষেত্রে প্রত্যেকটি বিনিয়োগ সিদ্ধান্তে বা প্রকল্পের আয় ব্যয় প্রাক্কলন করতে হয়। আয় ব্যয় প্রাক্কলন শেষে এসব সিদ্ধান্তের বা প্রকল্পের নিট নগদ প্রবাহ ও নিট মুনাফা নির্ণয় করা হয়। এখানে আয় বলতে বিক্রয় এবং অর্জিত অর্থ এবং ব্যয় বলতে কাঁচামালের খরচ হলো খরচ। ঠিক আছে, এখন এই বিষয়টাকে আরো এক্সপ্লেন করে যদি আমি তোমাদেরকে তুলে ধরি তোমাদের কাছে, যখনই কোনো ব্যবসায়ী অথবা যখনই কোনো মালিক বা যখনই ইনভেস্টর কোনো জায়গায় ইনভেস্ট করতে চায়, যেরকম মাত্র এখানে 3টি উদাহরণ দিল যে দর্জির দোকানে একটা সেলাই মেশিন হলো বিনিয়োগ। যদি আমরা সম্পদ ক্রয় করছি কিন্তু এটা কি মালিকের জন্য বিনিয়োগ কেন করছে, যাতে করে আমার প্রফিটটা আরো বেশি জেনারেট হয়। একটা সেলুন দোকানে হলো একটা হুইল চেয়ার এবং হলো চুল কাটার যে মেশিন, এটাও এক ধরনের বিনিয়োগ। কারণ চুল কাটার মেশিন আমরা 2 দিন 1 দিনের জন্য ক্রয় করি না, কমপক্ষে এটা 1 বছরের বেশি আমাদেরকে সার্ভিস দিয়ে থাকে। সো এটাও এক ধরনের কি বিনিয়োগ। তারপরে আমরা কি করছি, দেখো মুদির দোকানে একটা ফ্রিজ ক্রয়। এতদিন পর্যন্ত আমার মুদির দোকানে কোনো আইসক্রিম বিক্রি হতো না বা আমার কোনো কোল্ড ড্রিঙ্ক বিক্রি হতো না বা ঠান্ডা পণ্যগুলো বিক্রি হতো না, কিন্তু আমি দেখছি কি গরম পড়ছে আর এখানে
ঠান্ডা জাতীয় পণ্যের চাহিদাটা ধীরে ধীরে বাড়ছে। তো আমি যদি কোনো রকম একটা ফ্রিজ ম্যানেজ করতে পারি, একটা ফ্রিজ পারচেস করে সেখানে ঠান্ডা প্রোডাক্টগুলো বা গরমের দিনের প্রোডাক্টগুলোকে করতে পারি, ডিসপ্লে দিতে পারি, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এক্সট্রা প্রফিট জেনারেট হবে। যেরকমটা আমার প্রতি মুদির দোকানে দেখবা যে একটা ফ্রিজ থাকে, সামনের ডোরটা গ্লাসের থাকে, সেখানে কোল্ড ড্রিঙ্কগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে এবং কোন কোন মূল্যের পণ্য আলাদা আলাদা সাজানো থাকে। এগুলো হলো কি এক ধরনের ইনভেস্ট। যখনই মালিক বা বিনিয়োগকারী কোনো ব্যবসায় বিনিয়োগ করে বা কোনো ব্যবসার বড় আসবাবপত্র ক্রয় করে অথবা কোনো কাজে টাকা খরচ করে, তখন সে চিন্তা করবে বা তখন আমাদের চিন্তা করা দরকার, যদি আমরা করি বিনিয়োগ, চিন্তা করা দরকার যে এই যে আমি টাকাটা বিনিয়োগ করছি এটা কতটুক সময় আমার কাছে ফিরে আসবে। অর্থাৎ এই যে আমি ইনভেস্ট করছি, এই ইনভেস্টটা কতটুকু সময়ের মধ্যে আমাকে প্রফিটটা জেনারেট করে দিতে পারবে, আর কোন বছরে আমি কতটুকু পাবো। সেলাই মেশিন যে আমি কিনছি, মানে সেলাই মেশিন যে আমি ক্রয় করলাম, ক্রয় করার পরে যে আমি আমার দোকানে বসালাম, এই সেলাই মেশিনের মাধ্যমে আমি প্রতিদিন কয়টা করে পণ্য, মানে কয়টা করে কাপড় সেলাই করতে পারবো, এবং এই সেলাই করার মাধ্যমে আমি প্রতিদিন কতটুকু পরিমাণে মুনাফাটা বেশি অর্জন করতে পারবো, এবং এই অতিরিক্ত মুনাফা কত দিনের মধ্যে আমার সেলাই মেশিনের দামটা উঠায় দিবে, তার পরবর্তীতে আমি লাভটা নিতে পারবো। এই জিনিসটাই হলো মূলধন প্রাক্কলনের মূল প্রতিপাদ্য বিষয়। আর মূলধন প্রাক্কলন মূলত করা হয় সব সময় হলো যে দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আমরা মূলত মূলধন প্রাক্কলনের সিস্টেমটা দেখে থাকি। অর্থাৎ হলো যে সকল বিনিয়োগের ক্ষেত্রে আমার বিষয় মানে মূল্যটা হবে প্রায় 1.5 বছর বা 1 বছরের বেশি সময়, সেগুলো বা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এগুলো হলো মূলধন প্রাক্কলনের বিষয়। যেমন মনে করো, আমি যদি খুব ইজিলি একটা জিনিস বুঝাই, ধরো একটা মাছের ব্যবসায়ী, ঠিক আছে, একটা মাছের ব্যবসায়ী চিন্তা করলো যে যেহেতু এখন বৈশাখের সময়, এখন যদি আমি একটু বেশি টাকা ইনভেস্ট করে বড় বড় সাইজের কিছু ইলিশ মাছ আনতে পারি, তাহলে সেগুলোকে আমি খুব সহজে বিক্রি করতে পারবো। এখন এই ইলিশ মাছগুলোকে ডিসপ্লে দেওয়ার জন্য বা সংরক্ষণ করার জন্য আমার কি একটা ডিপ ফ্রিজেরও প্রয়োজন। সো আমার একটা ডিপ ফ্রিজও কেনা লাগবে। সো সে কি করলো, ইলিশ মাছ ক্রয় করার ক্ষেত্রে সে ইনভেস্ট করলো মনে করো 50,000 টাকা, আর ডিপ ফ্রিজ ক্রয় করার ক্ষেত্রে সে কি করলো, ইনভেস্ট করলো 20,000 টাকা। মোটামুটি বাংলাদেশে 20 থেকে 22,000 টাকার মধ্যে একটা ভালো মানের ডিপ ফ্রিজ পাওয়া যায়। এখন দেখো সে এখানে দুই জায়গায় ইনভেস্ট করেছে, একটা হলো ইলিশ মাছে ইনভেস্ট করেছে, একটা হলো সে ডিপ ফ্রিজে ইনভেস্ট করেছে। এখন যদিও ঠিক আছে, আমরা যদি মূলধন প্রাক্কলনের টপিকসটাকে বা মূলধনটাকে টাকার পরিমাণের উপর নির্ধারণ করি, তাহলে আমাদের মনে হবে কি যে এই যে 50,000 টাকা বিনিয়োগ করেছি এটা দ্বারা মনে হয় মূলধন প্রাক্কলন করব, কিন্তু বিষয়টা এরকম নয়। আমাদের দেখতে হবে কোন টাকার মানে মেয়াদটা বেশি। এই যে ইলিশ মাছ ক্রয় করছি, এটা কিন্তু আমি সর্বোচ্চ 1 সপ্তাহ রাখতে পারবো বা 10 দিন 15 দিন রাখতে পারবো, এর মধ্যে আমার সেল করে দিতে হবে, কারণ ইলিশ মাছ হলো আমাদের পচনশীল দ্রব্য। তো যদিও এখানে ইনভেস্টের পরিমাণটা আমাদের বেশি, কিন্তু তারপরেও আমরা কি করছি না, তারপরেও এটাকে আমরা মূলধন প্রাক্কলনের আওতায় আনছি না, এটা হলো আমাদের স্বল্প মেয়াদী বিনিয়োগ। সো এক্ষেত্রে আমরা ইনভেস্ট করব, সাথে সাথে এটাকে সেল করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রফিটটা জেনারেট করতে পারবো। কিন্তু এই যে আমরা ডিপ ফ্রিজ কিনছি 20,000 টাকা দিয়ে, এই ডিপ ফ্রিজের দেখবা যে কোনো বাংলাদেশের সর্বনিম্ন 5 বছরের ওয়ারেন্টি থাকে। যেরকম আমি যদি আমার নিজের ঘরের কথা বলি, আমার ঘরের যে ডিপ ফ্রিজ আছে সেটা তেমন 12 বছরের ওয়ারেন্টি পেয়েছি। তার মানে হলো এই ফ্রিজটা 12 বছর পর্যন্ত আমি সার্ভিসিং করাতে পারবো, 12 বছর পর্যন্ত এই ফ্রিজটা আমাদেরকে কি করতে পারবে, সার্ভিস দিতে পারবে। সো এই 12 বছরে এই 20,000 টাকা যে কতটুকু আমাকে সার্ভিস দিবে, এবং এই যে 20,000 টাকা আমি মানে কস্ট আমি হয়েছে, খরচ হয়েছে, এই খরচটা এই 12 বছরের মধ্যে কয় বছরের মধ্যে আমার টাকাটা উঠে আসবে, এই জিনিসটার আমরা একটা আনুমানিক হিসাব করব। যে আমি একটা ফ্রিজের মধ্যে মোট 10 থেকে 20 কেজি মাছ রাখতে পারি, তো 20 কেজি মাছ এমনি বিক্রি করলে আমার হবে কত, প্রতিদিন 5,000 টাকা লাভ হয়। কিন্তু আমি যদি একটু রেখে মানে প্রয়োজন মাফিক সেল করতে পারি, তাহলে আমার লাভের পরিমাণটা বেশি হবে। তো এই ক্ষেত্রে মনে করো 5,000 টাকার প্রফিট আমার 7,000 টাকা দাঁড়াবে। তো এই 2,000 টাকা করে যদি আমি যোগ করতে থাকি, তাহলে মোটামুটি 2 বছরে আমার প্রফিটটা মানে চালানটা এসে পড়ে, অর্থাৎ হলো ফ্রিজের দামটা চলে আসছে। তার পরবর্তীতে যে দামটা পাবো এটা হবে আমাদের কি, মুনাফা। ঠিক আছে, এইভাবে মূলত মূলধন প্রাক্কলনের হিসাবটা চলে আসে। যে মূলধন প্রাক্কলন হলো যখনই আমরা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করবো, অর্থাৎ যে বিনিয়োগের মেয়াদ 1 বছরের তুলনায় বা কমপক্ষে 2-3 বছরের তুলনায় বেশি হবে, সেই সকল মেয়াদের ক্ষেত্রে বা সেই সকল বিনিয়োগের ক্ষেত্রে আমরা যে বিনিয়োগটা করছি কতটুকু সময়ের মধ্যে আমার বিনিয়োগটা চলে আসবে এবং
প্রতি বছর আমার নগদ প্রবাহটা কত থাকবে, অর্থাৎ আমাদের ক্যাশ ফ্লো। নগদ প্রবাহ বলতে বোঝায় লাভকে বোঝাচ্ছে না, নগদ প্রবাহ বলতে আমার ক্যাশ বাক্সে নগদ টাকা কত থাকবে এই বিষয়টাকে বোঝানো হয়। এটা আমরা এর থেকে নির্ণয় করতে পারবো, এবং হলো কতটুকু সময়ের মধ্যে আমার টাকাটা উঠে আসবে এবং তারপরে আমরা কতটুকু পর্যন্ত সর্বোচ্চ প্রফিট জেনারেট করতে পারবো, এটা আমরা এই অধ্যায়ে শিখবো। এটাই হলো মূলত মূলধন প্রাক্কলনের মূল বিষয়, যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আমরা কতটুকু ইনভেস্ট করব, কতটুকু সময়ের জন্য ইনভেস্ট করব এবং কি পরিমাণে ইনভেস্ট করব, এটাই হলো আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তো আমরা মূলধন প্রাক্কলনের উপর ভিত্তি করে কিন্তু এত সকল কিছু জানতে পারবো। ফিন্যান্সের মূল প্রতিপাদ্য বিষয় হলো যে আমরা আমাদের ভবিষ্যৎকে কিভাবে মূল্যায়ন করব, কোন কোন ক্ষেত্রে আমরা বিনিয়োগ করব, কোন কোন ক্ষেত্রে আমরা বিনিয়োগ করব না, এই সকল বিষয় কিন্তু আমাদের ফিন্যান্স এবং ব্যাংকিং আমাদের শিক্ষা দেয়। তো দেখো, এর উপর ভিত্তি করে তোমাদের আরো লেখা আছে যে বিক্রয় অথবা খরচ এবং অবচয় সহ অন্যান্য খরচকে বোঝায়। আর আয় থেকে ব্যয় বাদ দিলে মোট মুনাফা এবং মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। আবার নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। এই আন্তঃপ্রবাহের সাথে প্রারম্ভিক বিনিয়োগ বা নগদ বহিঃপ্রবাহের সাথে তুলনা করে যদি আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হয় তাহলে বিনিয়োগটি লাভজনক প্রতীয়মান হয় এবং গ্রহণযোগ্য বিবেচিত হয়। এই প্রক্রিয়াকে মূলধন বাজেটিং প্রক্রিয়া বলে। এখন এখানে এই যে আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের যে এতগুলো ক্রিয়াকলাপ সম্পর্কে আমাদের বলা হয়েছে, এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব না। এটা যখন আমরা এই আন্তঃপ্রবাহ কিভাবে বের করা হয় এবং আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ কিভাবে ক্যালকুলেট করে আমরা প্রফিট এবং লসটা জেনারেট করা হয়েছে কিভাবে, এগুলো আলোচনা করব, তখন আমরা সে নিয়ে দীর্ঘভাবে আমরা এই জিনিসগুলো জানবো। পরবর্তীতে যদি আমরা দেখি, দেখো মূলধন বাজেটিং এর গুরুত্ব সম্পর্কে যদি আমরা জানি যে মূলধন বাজেটিং অর্থায়নের সাফল্যের চাবিকাঠি। মূলধন বাজেটিং এবং বাস্তবসম্মত ও সঠিক হলে কারবার সরাসরি উপকৃত হয়। মূলধন বাজেটিং ব্যর্থ হলে কারবারটিও সাধারণত ব্যর্থ হয়। ব্যর্থতার দায়িত্ব অর্থ ব্যবস্থাপককে নিতে হয়। মূলধন বাজেটিং এর গুরুত্বপূর্ণ হবার কয়েকটি কারণও নিচে উল্লেখ করা আছে। এখানে সর্বপ্রথম কারণ হলো মুনাফা সংক্রান্ত কারণ। কি দেখো, আমরা যদি কোনো ব্যবসার মূল বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি বা মূল বৈশিষ্ট্যগুলো যদি একটু দেখি ভালো পর্যায়ক্রমিকভাবে, ব্যবসার মূল উদ্দেশ্য বলো আর ব্যবসার মূল বৈশিষ্ট্য বলো, একটাই জিনিস, সেটা হলো মুনাফা অর্জন। অর্থাৎ আমরা যত প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকি যার মধ্যে বৈধতা ঝুঁকি বিদ্যমান থাকে বা পৌনঃপুনিকতা বিদ্যমান থাকে, সবকিছুই করে থাকি সবসময় কিসের জন্য? মুনাফা অর্জনের জন্য। আর মুনাফা শুধু অর্জন করলেই হয় না, মুনাফাটা যাতে আমাদের যথার্থ পরিমাণ হয় এই বিষয়টাও কিন্তু আমাদের সবসময় কি করতে হয়? মনে রাখতে হয়। সো এই যে মুনাফাটা যথার্থ হতে হবে এবং অবশ্যই আমাদের মুনাফাটা অর্জন করতে হবে, এই জিনিসটাই কিন্তু হলো মূলধন বাজেটিং এর মূল প্রতিপাদ্য বিষয়। এবং এটাই হলো আমাদের ফিন্যান্সের মূল কারিকুলাম, যে আমরা এতগুলো ক্যালকুলেশন করার মাধ্যমে জাস্ট এইটাই চিন্তা করি বা এটাই বের করার চেষ্টা করি যে এই জায়গায় ইনভেস্ট করলে আমার কতটুকু মূলধন হবে আর কতটুকু মূলধন হলে আমাদের জন্য প্রযোজ্য হবে এবং আমাদের জন্য যথার্থ হবে। এই সকল বিষয় কিন্তু আমরা ফিন্যান্স এবং ব্যাংকিং এ শিখে থাকি। এবং এর মধ্যে আমাদের যে সর্বপ্রথম গুরুত্ব সেটা হলো আমাদের মূলধন সংক্রান্ত গুরুত্ব, অর্থাৎ কিভাবে আমরা মুনাফাটাকে বৃদ্ধি করতে পারবো। দেখো এখানে দেওয়া আছে, একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন। মুনাফা অর্জনে মূলধন বাজেটিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোম্পানি সাধারণত নগদ প্রবাহ পাবার আশায় তার দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য তহবিল উপার্জনকারী সম্পত্তিতে বিনিয়োগ করে। ফলে প্রতিষ্ঠানের মুনাফা অনেকটা নির্ভর করে মূলধন বাজেটিং এর সিদ্ধান্তের উপর। মুদির দোকানি ফ্রিজ কেনার ফলে স্বাভাবিকভাবে ঠান্ডা পানীয় ও আইসক্রিম বিক্রি বৃদ্ধি পাবে, ফলে কারবারের মুনাফা বৃদ্ধি পাবে। কিন্তু দোকানের আশেপাশের লোকজন যদি ঠান্ডা পানীয় ও আইসক্রিম খেতে অভ্যস্ত না হয়, সেক্ষেত্রে ফ্রিজ কেনার সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্য কোনো সুবিধা আনবে না। সুতরাং ভালো বিনিয়োগ সিদ্ধান্ত যেমন কারবারটির জন্য পর্যাপ্ত আয় নিশ্চিত করতে পারে, অন্যদিকে ত্রুটিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তের কারণে সমৃদ্ধির কারবারটি লোকসানের সম্মুখীন হতে পারে।
তাই বলা যায় মূলধন বাজেটিং সিদ্ধান্ত একটি কারবারের উত্তরোত্তর সমৃদ্ধির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে এই যে বিনিয়োগ সিদ্ধান্তটা, এই বিনিয়োগ সিদ্ধান্তটাই মূলত হলো মূলধন বাজেটিং এর মূল বৈশিষ্ট্য। যে আমরা সর্বপ্রথম কি করি, বিভিন্ন বিজনেস পলিসিগুলো আমাদের কাছে আসে, তো সেই পলিসিগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে কি করি, সর্বপ্রথম আমরা তার ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করি, যে ভবিষ্যতে আমরা এই থেকে কি মূল্য পাবো। এবং যখনই আমরা ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করে ফেলি, এই জিনিসটাকে কাউন্ট করে ফেলি, তারপরে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়টা থাকে এই যে আমরা এই যে পলিসিটাতে আমরা বেশি প্রফিট পাবো, এটাতে রিস্ক কত, আমার কত পরিমাণ ঝুঁকি আছে বা কি পরিমাণ ঝুঁকির সম্মুখীন আমরা হতে পারি। যখন আমরা ঝুঁকিটাকে ক্যালকুলেশন করে নিব অথবা ঝুঁকিটাকে আমরা মূল্যায়ন করে নিব, এর সাথে সাথে আমাদের আয়ের তুলনাটা করব এবং মূল্যায়ন করার সাথে সাথে আমাদের কতটুকু পর্যায়ে বিষয়টা চলে যাবে, এই বিষয়টা যখন আমরা দেখব, সাথে সাথে আমাদের আসবে কি যে আমরা যত টাকা ইনভেস্ট করছি এত টাকা অনুযায়ী আমার প্রতি মাসে বা প্রতি বছর আমি কত টাকা করে রিটার্ন পাবো, এবং এই রিটার্ন পেতে পারতে কতটুকু সময়ের মধ্যে আমার মূল ইনভেস্টটা আমার কাছে চলে আসবে, মূল ইনভেস্ট জেনারেট করা হয়ে যাবে, পরবর্তীতে বাকি কতটুকু সময়ে প্রকল্পটা রান হবে এবং ওই সময়টুকুর মধ্যে কতটুকু প্রফিট আমরা পাবো, এই বিষয় সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনে নিব। ঠিক আছে, বা জানতে পারবো মূলধন বাজেটিং এর মাধ্যমে। এছাড়া যে আরেকটি বিষয় আছে যেটা আমরা জানতে পারবো, সেটা হলো বিনিয়োগের বিশাল আকার ও স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, ভূমিকায়ন এবং প্রতিস্থাপন প্রভৃতির মূলধন। অর্থাৎ হলো এই যে কোনো ধরনের যে প্রপার্টি আছে অথবা ফিক্সড অ্যাসেট আছে, এই ফিক্সড অ্যাসেটগুলো যখন আমাদের প্রচুর পরিমাণে হবে বা অনেক বড় অ্যামাউন্টের হবে, সেই বড় অ্যামাউন্টের যে টাকাটা, এটাকে আমি একসাথে দিব না ধীরে ধীরে দিব, এবং বড় মেশিনারিজকে আমরা কিভাবে একসাথে জেনারেট করব, অ্যাসেম্বল করব, এবং এর উপর কতটুক আমাদের অবচয় হবে, ঠিক আছে, এবং কতটুক টাকা আমরা ধীরে ধীরে এটা থেকে কাটতে থাকবো, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আমাদের মূলধন বাজেটিং এর একটা অংশ। তোমরা যদি হিসাব বিজ্ঞান করে থাকো, হিসাব বিজ্ঞানে একটা লেনদেনের নাম শুনবা অবচয়। আমরা জাবেদা দিই অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় যে কোনো একটা সম্পত্তির নাম ক্রেডিট। কিন্তু এই অবচয়টা কিভাবে আমরা মূল্যায়ন করি বা এই অবচয়ের পরিমাণটা কিভাবে নির্ণয় করি, তো বিভিন্ন ব্যবসায় বিভিন্নভাবে এই অবচয়টা মূল্যায়ন করে। যারা মুদির দোকানি অথবা যারা মনে করো বিভিন্ন সাধারণ ব্যবসার অন্তর্ভুক্ত থাকেন, তারা কি করেন, তারা এটাকে সরলরৈখিক পদ্ধতিতে মূল্যায়ন করেন। অর্থাৎ আমার একটা মেশিনের মূল্য বা একটা যে কোনো সম্পত্তির মূল্যকে এর মোট আয়ুষ্কাল দ্বারা আমরা যখন ভাগ করি, ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে, তখন সেটা কি হয়, আমাদের অবচয়টা বের হয়। আবার যারা একটু অ্যাডভান্স অ্যাকাউন্টিং নিয়ে চিন্তা করে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তা করে, অথবা যাদের হলো কারিকুলাম, অফিসিয়াল কারিকুলামগুলো বেশি হয়, তারা চিন্তা করে কি যে এটাকে ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমরা করবো, ধীরে ধীরে প্রথম অবস্থায় এর অবচয়টা সবচেয়ে বেশি হয়, তারপরে ধীরে ধীরে একটু কমে, তারপরে আরেকটু কমে, অর্থাৎ প্রতি বছর সর্বশেষ যে ভ্যালুটা থাকে অবচয় বা অবচয় বাদ দিয়ে সম্পত্তির যে ভ্যালুটা থাকে, সেই ভ্যালুর উপর আমাদের কি করতে হয়, ডেপ্রিসিয়েশনটা কাউন্ট করতে হয়। কিছু প্রতিষ্ঠান আছে যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা শিল্পের প্রথম অংশে অর্থাৎ ব্যবসায়িক যে শ্রেণী বিভাগ আছে তার মধ্যে প্রথম ভাগে বিলং করে, তারা কি করে একক পদ্ধতিতে অবচয়টাকে কাউন্ট করে। একক পদ্ধতিতে অবচয়টাকে কাউন্ট করার ক্ষেত্রে তারা যে জিনিসটা করে সেটা হলো যে প্রতিটা পিস উৎপাদন করার ক্ষেত্রে আমাদের মেশিনারিজ অথবা যেই অ্যাসেট আছে সেটা কতটুকু পরিমাণ ডেপ্রিসিয়েট হয়, এই জিনিসটা কিন্তু সেখানে আলোচনা করা হয় বা সেখানে দেখানো হয় বা সেইভাবে আমরা আলোচনা করি। এছাড়াও আরো অনেক পদ্ধতি আছে, বর্ষ পঞ্জিকা পদ্ধতি বা আরো অনেক পদ্ধতি আছে। তো মূলত অবচয়টা কি করে, আমাদের প্রতি বছর আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের সেবা দেওয়ার ক্ষমতাটা যতটুকু ধীরে ধীরে কমতে থাকে সেটাকে মূল্যায়ন করে। এটাও কিন্তু আমরা মূলত যে মূলধন বাজেটিং আছে সেটার ক্ষেত্রে কাউন্ট করে থাকি বা সেটাকে বিবেচনা করে থাকি। যেমন দেখো, বাজেটিং সিদ্ধান্তের জন্য সাধারণত বড় অঙ্কের তহবিল প্রয়োজন হয়, ফলে কোনো কারণে সিদ্ধান্তে ভুল হলে সেটি সংশোধন করার সাধারণত সুযোগ থাকে না, এবং সংশোধন সুযোগ থাকলেও বড় অঙ্কের মাসুল দিতে হয়। উদাহরণস্বরূপ, একটি কোম্পানি ঢাকার অদূরে একটি জায়গায় তাদের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয়, এই ভেবে যে সেখানে সময় মতো বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ পাবে। কিন্তু কারখানা স্থাপনের পর দেখা গেল সরকার নতুন বিদ্যুৎ এবং গ্যাস সংযোজন
বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ মতাবস্থায় কারবারটি কারখানার উৎপাদন আরম্ভ করতে পারবে না। কিন্তু কারবারটি হয়তো এ কারণে ব্যাংক থেকে বড় আকারে ঋণ নিতে হয়েছে, যা সুদ ব্যাংকে নিয়মিত পরিশোধ করতে হবে। ফলে এরকম একটি ভুল সিদ্ধান্ত কারবারটিকে ব্যর্থতা দিতে পারে। অল্প টাকার ব্যাপার হলে অন্য কোথাও থেকেও হয়তো অর্থ সংকুলান করা যেত, কিন্তু বড় বিনিয়োগ বলে তেমন সুযোগই নেই। এখন যদি প্রকল্পটি বিক্রয় করে ব্যাংকের ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত না হয়, সেখানে উপযুক্ত মূল্য পাওয়া যাবে না, কারণ প্রকল্পটি ইতোমধ্যে অলাভজনক প্রতীয়মান হয়েছে। সুতরাং কারবারটিকে বড় অঙ্কের মাসুল দিতে হবে। অর্থাৎ যখন আমি কোনো বড় জায়গায় বা কোনো প্রপার্টিস অথবা কোনো অ্যাসেটে ইনভেস্ট করার সময় আমাদেরকে পারিপার্শ্বিক প্রত্যেকটি বিষয়কে বিবেচনা করতে হবে। যদি এই বিবেচনা ব্যতীত আমরা কোথাও ইনভেস্ট করি বা কোথাও অর্থকে বিনিয়োগ করি এবং সেই অনুযায়ী যদি আমরা আমাদের কার্যক্রমকে পরিচালনা করতে না পারি, সেই অনুযায়ী যদি আমরা আমাদের প্রফিট জেনারেট করতে না পারি, সেক্ষেত্রে আমাদের কি হবে, প্রতিষ্ঠানটাকে কি ভারী মাসুল দিতে হবে। আর আমাদের দেশটা হলো একটা উন্নয়নশীল দেশ বা মধ্যম আয়ের দেশ। কয়েকদিন ধরে আমরা কয়েক বছর ধরে আমরা মধ্যম আয়ের দেশে প্রতীয়মান হয়েছি। তার মানে কি, এখনো আমাদের প্রতি ঘরে ঘরে ব্যবসা করার মতো যথার্থ ক্যাপিটাল নাই। আমাদের দেশে ব্যবসা ক্যাপিটাল মূলত আমরা করি কি করে, আমরা ছাত্র জীবন থেকেই মনে করে টিউশনি অথবা বিভিন্ন বিষয় বা বিভিন্ন ছোট ছোট জায়গায় কাজ করে কিছু কিছু টাকা জমিয়ে পরে ধীরে ধীরে আমরা কি করি, একটা ব্যবসা দিই, ব্যবসাকে অনেক কষ্ট, হাড় ভাঙা কষ্টের মাধ্যমে ধীরে ধীরে বড় করি। কিন্তু একটা উন্নত দেশে বিষয়টা এরকম না। উন্নত দেশে সকলের কাছে যথার্থ সেভিংস থাকে, যার কারণে তারা সেখানে সহজে ইনভেস্ট করে ব্যবসা করতে পারে। তো আমাদের কাছে যে প্রতিপাদ্য বিষয় যে আমরা যে এত বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছি, সো এই ইনভেস্ট করার পরে ওই টাকাটা কি আমাদের মানে তার ঠিক মতো অতটুকু পরিমাণে প্রফিট এনে দিতে পারবে কিনা, নাকি আমাদের এই প্রকল্পটাকে বিক্রি করে দিতে হবে, তার মাসুল দিতে হবে, এই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আমাদের জানা লাগে, বোঝা লাগে। সো আশা করি এটাও বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। পরবর্তীতে যদি আমরা দেখি, দেখো ঝুঁকির ভিত্তিতে, অর্থাৎ কি কি ঝুঁকির ভিত্তিতে আমাদের মূলধন সিদ্ধান্তটা নিতে হয়, এটাও কিন্তু আমাদের যাচাই করা লাগে। যেরকম দেখো, মূলধন বাজেটিং এর অধিকাংশ অনুমানিক ভবিষ্যতের উপর নির্ভরশীল। একটি স্থায়ী সম্পত্তি যেমন মেশিনটিতে বিনিয়োগ করা উচিত কিনা, এই সিদ্ধান্তটি নির্ভর করে ওই মেশিনটিতে উৎপাদিত পণ্য ভবিষ্যতে কত টাকা করে এবং কি পরিমাণে বিক্রয় হবে, কত টাকার পণ্যটি উৎপাদন হবে ইত্যাদি ভবিষ্যতের এই তথ্য উপাত্ত অনুমান নির্ভর, যা বাস্তবসম্মত নাও হতে পারে। সুতরাং মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকি যুক্ত সিদ্ধান্ত। যেমন বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের আশঙ্কা করে ছাতা প্রস্তুতকারী তার ব্যবসার সম্প্রসারণ করে উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নতুন মেশিন কিনে অধিক ছাতা উৎপাদন করে। উৎপাদনকারী প্রাক্কলন অনুযায়ী বর্ষাকালে বৃষ্টি না হলেও আশানুরূপ ছাতার বিক্রি হবে, ফলে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতির সম্মুখীন হতে হবে। এজন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের ঝুঁকি নিরূপণ ও ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই প্রয়োজন হয়। এক্ষেত্রে মূলধন বাজেটিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যখনই আমরা আমাদের কোনো প্রকল্পকে মূল্যায়ন করি, সেই প্রকল্প অনুযায়ী যদি আমাদের যথার্থ পরিমাণ মানে উদ্যোগ না থাকে অথবা যথার্থ পরিমাণ আমাদের মানে নির্ধারিত মাত্রা অনুযায়ী যদি আমরা প্রফিট জেনারেট করতে না পারি, অথবা আমরা যেরকম ভাবে চিন্তা করছি যে এইরকম প্রত্যাশা আছে যে আমরা এতটুকু পরিমাণে মানে এটা প্রফিটটা পাবো অথবা এতটুকু পরিমাণে আমাদের ইনভেস্টটাকে রিটার্ন করতে পারবো, পে ব্যাক করতে পারবো, অতটুকু যদি না হয়, তখনই একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কি আবার ভারী মাসুলও দিতে হয়, এর একটা জরিমানাও তার করতে হয়। তার মানে হলো কি, মূল বিষয়টা হলো এতক্ষণ আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম, যে ব্যবসা এমন একটা কাজ যে কাজের মধ্যে সার্বক্ষণিক আমাদের ঝুঁকি বিরাজমান। অর্থাৎ আমরা কোনো না কোনো ক্ষেত্রে ঝুঁকির সম্মুখীন হয়ে যাচ্ছি। যেরকম আমরা অর্থায়নের তৃতীয় অধ্যায়ে ঝুঁকি অনিশ্চয়তার ক্ষেত্রে বলছিলাম যে বিনিয়োগকারীর ঝুঁকি হলো কি, বিনিয়োগ যদি আমরা শেয়ার বা বন্ডে বিনিয়োগ করি, তখন আমাদের ঝুঁকির বিষয় থাকে কি, যে আমরা যথার্থ পরিমাণে মানে যে রেট আছে অর্থাৎ সুদের হার আছে সেটা পাবো কিনা, তারপরে হলো যে এটাকে আমরা সঠিক দামে, যেই দামে কিনেছি অন্ততপক্ষে সেই দামে কি বিক্রি করতে পারবো কিনা, এটা একটা ঝুঁকি থাকে। আবার যদি ব্যবসায়িক দিক থেকে আমরা চিন্তা করতে চাই, যে আমরা যেভাবে ব্যবসাটাকে প্রত্যাশা করছি বা যেভাবে আমরা ব্যবসাটাকে পরিচালনা করার জন্য নির্ণয় করছি, অতটুকু ভাবে পরিচালনা হবে না কিনা, বা যেরকম দেখো এখানে উদাহরণ দেওয়া আছে যে একটা ছাতার
ছাতা উৎপাদনকারী যে প্রতিষ্ঠান, সে ছাতা উৎপাদন করলো, কিন্তু যদি ওয়েদার ঠিক মতো না থাকে অথবা ঠিক মতো যদি বৃষ্টিপাত না হয়, তাহলে কিন্তু কেউ ছাতা ক্রয় করবে না, যে জিনিসটা হলো অনিশ্চিত। সো এই সকল অনিশ্চয়তাকে দূর করার জন্য আমরা যখন কোথাও ইনভেস্ট করব, কোথাও যদি আমরা বিনিয়োগ করি, তখন আমাদের সেই জিনিসটাকে কি করতে হবে, বাজেটিং করতে হবে, প্রাক্কলন করতে হবে, যে আমি 10 লক্ষ টাকা বিনিয়োগ করছি, 10 লক্ষ টাকা আমাদের কতটুক সময়ের মধ্যে আমার রিটার্ন চলে আসবে, এবং প্রতি বছর আমরা কত টাকা করে পাবো, ধীরে ধীরে কি নগদ প্রবাহের পরিমাণটা বাড়বে না আগের অবস্থায় রয়ে যাবে, কতটুকু সময়ের মধ্যে পাবো এবং পরবর্তীতে লাভও কত হবে। সো আশা করি মূলধন প্রাক্কলনের প্রাথমিক ধারণা এবং গুরুত্ব সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি ক্লাসটি সম্পূর্ণ দেখে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, সকলের নিকট শেয়ার করে দিবে, এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করে নিবে। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব ফিনান্স এবং ব্যাংকিং এর পরবর্তী অংশ নিয়ে। আসসালামু আলাইকুম।